এখন ফার্স্ট হাফে এগিয়ে থাকা পাঞ্জাবের ওপর ন্যাচারালি কেউ বিশ্বাস করে না। আগের ম্যাচটাতে আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গলের এগেনস্টে যে 2-0 এগিয়ে থাকার পর কীভাবে ম্যাচটা পাঞ্জাব 4-2 হেরেছিল এবং ইস্ট বেঙ্গল খুব কম টাইমিং ডিউরেশনের মধ্যে ম্যাচটাতে অসাধারণ কামব্যাক করেছিল। আর আজকেও দেখলাম পাঞ্জাব মোহন বাগানের এগেনস্টে, এটা আবার ঘরের মাঠে, 1-0 ফার্স্ট হাফে লিড নিয়ে রেখেছিল, কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগান ওই একই খুবই কম টাইম বিংয়ের মধ্যে কিন্তু ম্যাচটা 3-1 সিল করতে সক্ষম হলো। অবশ্যই মোহনবাগান হাই নোটে উইন দিয়ে বছর শেষ করলো। কেউ বলতেই পারে ভাগ্য ভাই ভাগ্য, এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের আলাদাই ভাগ্য চলছে, লাক একটা বিরাট বড় ফ্যাক্টর। অবশ্যই লাকটাও কিন্তু থাকতে হয়, এটা তো মানতে হবে, কিন্তু তার থেকেও বড় কথা পারফরমেন্স। যে টিমটা ফার্স্ট হাফে প্রায় গুটিয়ে গেছিলো, যে টিমটা গোল খাওয়ার পর আরও যেন বেশি করে ছন্ন ছাড়া মনে হয়েছিল, সেইভাবে মনে হয়েছিল না যে কারোর সাথে কোনো রকম কম্বিনেশন রয়েছে, কেউ কাউকে চেনে জানে, এই টিমটা একসাথে প্র্যাকটিস করে, বোঝাই যাচ্ছিল না। সেকেন্ড হাফে সেই টিমটা পুরোপুরি চেঞ্জড, প্লেয়াররা অন্য মেন্টালিটি নিয়ে নামলো, মোটিভেশন আলাদা লেভেলে চলে গেল এবং কোথাও অন্য ধরনের খেলা আমরা দেখতে শুরু করলাম। সেট পিস থেকে ভালো মুভমেন্ট দেখতে শুরু করলাম, অ্যাটাকে অনেক বেশি করে মোবিলিটি দেখলাম, অনেক বেশি করে ফাইনাল থার্ডে বল রিচ করলো এবং যে কমিউনিকেশনটা ভীষণভাবে ব্রেক হচ্ছিল ডিফেন্স, মাঝমাঠ এবং ফরওয়ার্ডের মধ্যে, সেটাকে অনেক বেশি করে ফিরে আসতে দেখলাম এবং সেখানেই মোহনবাগান ম্যাচটা 3-1 সিল করলো। অ্যান্ড অবভিয়াসলি প্রথম থেকে শেষ অবধি গোল, ম্যাচের বিভিন্ন রকম মোমেন্টাম, রেড কার্ড, সব কিছু নিয়ে অবশ্যই কথা বলতে হবে। আর এটা মোহনবাগানের এই 2024-এর লাস্ট ম্যাচ। দেখা যাক 2025টা মোহনবাগানের কেমন যায়, কারণ প্রথম ম্যাচেই কিন্তু হায়দ্রাবাদের মুখোমুখি হবে মোহনবাগান এবং সেখানে মোস্ট ইম্পর্টেন্ট আপুইয়াকে কিন্তু মোহনবাগান পাচ্ছে না, যেটা অলমোস্ট আমরা আগেই কথা বলেছিলাম যে আপুইয়ার টার্গেট থাকবে ইয়েলো কার্ড নিয়ে কিন্তু হায়দ্রাবাদ ম্যাচটাতে ফুল রেস্টে চলে যাওয়া, যাতে সব দিক থেকেই ব্যালেন্স হয়ে যায় এবং ডার্বিতে আপুইয়া ফ্রেশভাবে নামতে পারে। তো কেমন হলো ম্যাচটা, ডিটেলসে কথা বলা যাক। দেখো, যেভাবে ম্যাচটা শুরু হয়, পাঞ্জাব একটা হাই ইন্টেন্সিটি দেখাতে শুরু করে। একদম ম্যাচের শুরুতে একটা শট কিন্তু গিয়ে একদম সোজা পোস্টে হিট করে। সেই ক্ষেত্রে বলটা গোলে চলে গেলে ভিসাল কাইতের কিচ্ছু করার ছিল না, ভিসালের নাগালের বাইরে বলটা ছিল এবং পোস্টে গিয়ে যখন হিট করলো, সেখানে কোথাও আমরা অনেকে বলি যে যখন তোমার বারে বল লাগছে, পোস্টে বল লাগছে, হয় না আমাদের এখানে বার পুজো করতে হয়, পোস্টে বল হিট করছে, বারে হিট করছে, দ্যাট মিন্স একটা কোথাও ব্যাড লাক তোমার সাথে থাকছে। সবসময় যেটা মেলে তা নয়, বাট হ্যাঁ, আমরা যারা ছোটোর থেকে এই ধরনের কুসংস্কারটা শুনে অভ্যস্ত, তাদের কোথাও একটা মানে মিক্সড ফিলিং তৈরি হয় যে আমি সেই দিনকে কোন টিমকে সাপোর্ট করছি তার উপরে। তো ডেফিনেটলি পাঞ্জাব ওখানে পোস্টে হিট করে। মনে মনে একটা জিনিস ছিল যে আজকে যত খারাপ হয়ে যাক না কেন, মোহনবাগান এই ম্যাচটা হারবে না, আর যাই হয়ে যাক না কেন। তো বাট হ্যাঁ, এমন কিছু মুমেন্টস পাঞ্জাব তৈরি করছিল যেখানে মনে হয়েছিল যে সামহাও কিছু তো একটা প্রবলেমস রয়েছে, কোথাও কোথাও তো একটা মানে মানে একটা গা ছাড়া ব্যাপার রয়েছে, কোথাও একটা 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 কী বলবো, ছন্ন ছাড়া ব্যাপার একটা দেখা যাচ্ছিল এবং সেখানেই কোথাও যখন প্রথম গোলটা পাঞ্জাব তুলে নিল এবং থ্রু কার পা না, রিকি সাবং, যে প্লেয়ারটা এক্স মোহনবাগানি এবং নিজের কোয়ালিটি চেনালো ডেফিনেটলি সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার, কিন্তু যেভাবে লেফট উইং দিয়ে উঠে এলো, যেভাবে আশিস প্রায় পেছনেও দৌড়তে থাকলো, ওকে রিচ করতে পারলো না, টম অলরেডি সামনে দিয়ে ভিসাল কাইতের পায়ের তলা দিয়ে একটা বিউটিফুল ফিনিশ করলো এবং একটা স্বপ্নের গোল রিকি স্যাবংয়ের মতো ইয়াং প্লেয়ারের পা থেকে, সেটাও পেয়েছে। অ্যান্ড পাঞ্জাব এখান থেকে যখন 1-0 লিড নিল, তখন মনে হয়েছিল যে পাঞ্জাব কিন্তু আরও বেশি করে চেপে ধরবে। ডেফিনেটলি ওরা চেষ্টা করেছে, মোহনবাগানের কোনো কিছুই ক্লিক করছিল না, কোনো কিছু না, ডিফেন্সে ওরিয়েন্টেশন চোখে আসছিল না, মাঝ মাঠে আপুইয়া এবং থাপার মধ্যে যে মেলবন্ধন একদম আসছিল না। থাপাকে অলমোস্ট আমি বলবো খুঁজে পাইনি আমি। আপুইয়া শুধুমাত্র প্রথম হাফে আমার মনে থাকবে যে যেখানেও একটা ফাউল করলো, ইয়েলো কার্ডটা কনসিড করলো, এর বাইরে আপুইয়াকে নিয়ে বলার মতো কিছু না। একটা শট নিয়েছিল, সেটাও প্রায় বারের মানে কী বলবো, দোতলা তিনতলা ছাড়িয়ে বলটা বেরিয়ে যায়। লিস্টন কোলাসও কিছুটা চেষ্টা করছিল, কিন্তু লিস্টনের যে স্বাভাবিক প্রবলেম, যে ঠিকঠাকভাবে শট নিতে না পারা, কিছু কিছু সময়ে নিজের মোমেন্টাম লস করে ফেলা, সবটা হচ্ছিল। মনভীরকে আজকে টোটাল 90 মিনিটস যতক্ষণ মানে মনভীর যতক্ষণ খেলেছে, মনভীরকে সেইভাবে আমার একদমই ভালো লাগেনি মনভীরের খেলা। হতে পারে যে ওর একটা যেহেতু স্প্রেন ছিল, অলরেডি একটা ব্যথা ছিল, তো সেটা একটা রিজন হয়েছে। আজকে টিমের স্বার্থে, আজকে জয়ের স্বার্থে, বছরের শেষটাকে ভালো করে শেষ করার স্বার্থে
কোথাও মনবীর হয়তো ব্যথা সহ্য করেও মাঠে নেমেছিল, সেই কারণে হয়তো আমরা ওর থেকে সেই ফুটবলটা দেখিনি। কিন্তু আরও বেশি করে আমার মনে হয় যে হতাশ হয়েছে সবাই ম্যাকলারেন এবং কামিংসের ফার্স্ট হাফের পারফরমেন্স দেখে। আমি জানি না, একইভাবে সেদিনকের ম্যাচটা তো বলেছিলাম যে ড্রেসিং রুমে গিয়ে অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে কী বলেছিলেন, এখান থেকে কীভাবে কামব্যাক করবে বা অ্যাকচুয়ালি তিনি কি বলতে চেয়েছিলেন আমার খুব জানার ইচ্ছা। পরে জানতে পেরেছিলাম, যাই হোক একটু অন্য ব্যাপার, তিনি প্রেস কনফারেন্সে বলে দিয়েছিলেন, কারণ এটা যে কোনো ফুটবল ফ্যানেরই জানার ইচ্ছা থাকে। আমার মনে হয় যে আজকেও হোসে মলিনার থেকে প্লেয়াররা কী পেয়েছিল, কী বার্তা ছিল কোচের তরফ থেকে, তিনি কম সময়ের মধ্যে কীভাবে এই টিমটাকে মানে উদ্বুদ্ধ করে ফেলতে পারলেন, কীভাবে মোটিভেট করলেন, এটা আমাদের জানার ইচ্ছা যে অ্যাকচুয়ালি ওই যে মাঝের ব্রেকটা ওখানে উনি কী বললেন যে সেখান থেকে মোহনবাগান কামব্যাকটা করতে পারবে। তো যাই হোক, মোহনবাগান কামব্যাক করে সেকেন্ড হাফে। একদম শুরু থেকে দেখা যায় যে একটু অন্য ধরনের খেলাটা হচ্ছে, অনেক বেশি করে মাঝখান থেকে অ্যাটাক হচ্ছে এবং একটা ইমপ্রেসিভ ট্যাকটিক্যাল চেঞ্জ উনি করেন, প্লেইং ইলেভেনে নয়, ইমপ্রেসিভ যে ট্যাকটিক্যাল চেঞ্জটা উনি করেছিলেন সেটা অবশ্যই কিন্তু কামিংসকে তিনি অনেক বেশি করে নিচের দিকে নামালেন, নাম্বার 10 রোলে কামিংসকে নিয়ে এলেন। আমি এখানে জাস্ট একটা ছোট্ট কথা বলবো, দেখো থাপা সেকেন্ড হাফটা খুব ভালো খেলেছে, ডেফিনেটলি খুব ভালো খেলেছে, বাট আমি কোথাও বা আমাদের মতো অনেকেই হয়তো প্রথম থেকে এটা ফিল করছিল যে থাপার থেকে যদি সাহাল আব্দুল সামাদ স্টার্ট করতো তাহলে হয়তো নাম্বার 10 রোলে কিছুটা ক্রিয়েটিভিটি থাকতে পারতো। ওই জোনটা কোথাও বারবার করে ফাঁকা হয়ে যাচ্ছিল, সেটা সেকেন্ড হাফে মলিনা কারেক্ট করতে পেরেছেন, কামিংসকে তিনি নামিয়েছেন এবং থাপার সাথে যে কমিউনিকেশনটা, যে কম্বিনেশনটা, সেটাকে তিনি তৈরি করতে পেরেছেন। কামিংস অনেকটা ওয়ার্কলোড নিয়েছে, কামিংসকে এই ধরনের নাম্বার 10 বা প্লে মেকিং রোলে লোড নিতে দেখতে পাওয়াটা খুব দুর্লভ ব্যাপার। কামিংস খেটে খেলে, এই নিয়ে কোথাও প্রবলেম বা আমাদের বুঝতে অসুবিধা হয় না মানে খেলাগুলো যখন দেখি, কিন্তু এতটা ওয়ার্কলোড বা নিজের কাঁধে প্রায় একটা সময় দায়িত্ব তুলে নেওয়া, ফ্রি কিক মারছে, বল সাপ্লাই করছে, কর্নার যেখান থেকে প্রথম গোলটা হলো, বিউটিফুল একটা কর্নার নিয়েছিল, সেট পিস থেকে যে মোহনবাগান বরাবর ভয়ঙ্কর এবং কর্নার থেকে এত গোল হয়েছে, সেটা কোথাও কিন্তু আবারও আজকের ম্যাচে প্রমাণ পেল। অ্যালবার্তো রড্রিগেজ জোড়া গোল করেছে, কিন্তু তার থেকেও বলবো যে ওর হাইটটাকে প্রপারলি ইউজ করতে পারা সেট পিস মুভমেন্ট থেকে, একটা কামিংসের অ্যাসিস্ট, একটা অনিরুদ্ধ থাপার অ্যাসিস্ট, দুটো বলই কিন্তু অসাধারণ এসেছিল ওর জন্য, মানে পিন পয়েন্ট ডেলিভারি ছিল যে এটা ভাই তোমার জন্য যাচ্ছে আর কারোর জন্য না, তুমি জাস্ট বলটা মিট করো, এটা গোলেই যাবে। অ্যান্ড ডেফিনেটলি তাই হয়েছে, গোলকিপারের কিছু করার ছিল না। আর পেনাল্টি আর্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেই অনিরুদ্ধ থাপা। তো আমি অন্তত বলবো যে সেকেন্ড হাফে 3টে প্লেয়ার মোহনবাগানের খেলাকে পুরো পরিবর্তন করে দিল। আলবার্তো রড্রিগেজ তার জোড়া গোল, অনিরুদ্ধ থাপা তার মাঝ মাঠে অনেক বেশি করে স্ন্যাচিং, স্ক্রিনিং এবং বল দখলের যে ক্ষমতা, এবং অবশ্যই জেসন কামিংস আলাদা লেভেলের একটা ক্রিয়েটিভিটির ওয়ার্কলোড নিয়েছিল, যে জায়গা থেকে পেনাল্টি আর্ন করে এবং যেখান থেকে ম্যাকলারেন ফিনিশ করে। ম্যাকলারেনকে দেখে সিরিয়াসলি খুব হতাশ লাগছে, কারণ এই প্লেয়ারটাকে প্রচুর স্বপ্ন নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সই করিয়েছিল। মোহনবাগান ফ্যানেদেরও বিরাট টার্গেট ছিল যে ম্যাকলারেন মানে একটা আলাদা ব্যাপার আমরা দেখব, যে এই প্লেয়ারটা এ লিগের অল টাইম টপ স্কোরার, অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের রেগুলার বেসিসে একটা সময় খেলেছে, ওয়ার্ল্ড কাপে খেলেছে, তো কোয়ালিটি তো ভাই ডেফিনেটলি রয়েছে, যাকে নিয়ে আমি অন্তত অনেক সময় কথা বলেছি যে ওর মধ্যে টপ ট্যালেন্ট ছিল, নিজেকে প্রিমিয়ার লিগে ও দেখতে পারতো, নিজের কেরিয়ার তৈরি করতে পারতো, হয়নি, চেষ্টা করেছে, ফেল করেছে অন্য ব্যাপার, বাট ওর যা কোয়ালিটি ছিল, যা এ লিগে দেখেছি, সেটা মানে প্রিমিয়ার লিগ বা অন্তত পক্ষে ভালো সিরিয়া, লা লিগ, জার্মানিতে গিয়ে কোথাও একটা ওর টপ লিগে খেলার মতো কোয়ালিটি ছিল। সেই প্লেয়ারটা এতটা হতাশাজনক পারফরমেন্স করছে, সেইভাবে ওর উপস্থিতিটা জানান দিতেই পারছে না ও যে কোথাও একটা এই লেভেলের স্ট্রাইকার, গোটা আইএসএলের হাইয়েস্ট পেড ফুটবলার, সেটা কিন্তু ও জানান দিতে পারছে না। তো এটা কোথাও একটা বিরাট বড় হতাশার জায়গা। বাট হ্যাঁ, পেনাল্টি থেকে ও ভালো ফিনিশটা করেছে, ঠিকঠাক দিকে রবি কুমার ঝাঁপিয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে আলটিমেট রবি কুমারের কিছু করার ছিল না, গোলটা কনভার্ট হয়ে যায় এবং ফাইনালি ওখানে যখন 2-1 হলো, পরিষ্কার হয়ে গেছিলো যে এই ম্যাচটা মোহনবাগান আর হারছে না, এখান থেকে 3-1 হতে পারে, 4-1 হতে পারে। যা গোলের চান্স তৈরি হয়েছিল, যে জায়গাতে 1:1 মিস হয়েছে, যে জায়গাতে প্রপার ট্যাপ ইন হয়নি, যে জায়গাতে ফার্স্ট টাচ খুব পোর হয়েছে, না হলে এই ম্যাচটা 4-1 বা 5-1 মোহনবাগান জিততে পারতো। দেখো, তারপর আমি অন্তত বলবো যে অনেক কিছু ফ্লজ থেকে গেল, কিন্তু সেই ফ্লজগুলোর পেছনে সবথেকে বড় রিজন হচ্ছে ম্যাক্সিমাম প্লেয়ারের আনঅ্যাভেলেবেল থাকা এবং কিছু প্লেয়ারের ফিটনেসের সমস্যা। যেমন শুভাশিস বোস খেলেছে তো ডেফিনেটলি ঠিক কথা, ফার্স্ট হাফটা মাস্ক পরে খেলেছে, সেকেন্ড হাফে বুঝতে পেরেছে যে মাস্ক ওর জন্য কিন্তু প্রবলেম হচ্ছিল, ও মাস্কটা কিন্তু ওখান থেকে খুলে দেয় এবং
আলটিমেট কোথাও ওর ভালো খেলাটা বেরিয়ে আসে। মনভীর একদমই ওকে প্রপার ছন্দে দেখা যাচ্ছিল না, তো কোথাও একটা মনভীরের প্রবলেম ছিল। সেই জায়গাতে মনভীর কিন্তু নিজের পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, পারেনি অন্য ব্যাপার। তো ফিটনেস একটা বড় ইস্যু, এবং ইনজুরির জন্য তুমি 3জন মেন প্লেয়ারকে পাচ্ছ না, যারা সামহাও স্টার্টিং 11-এ যেমন যোগ্য ঠিক তেমনটা পরিবর্তিত প্লেয়ার নেমে ম্যাচের মোড় ঘোরাতে পারে। তো এতটা মানে ডেফিসিয়েন্সি থাকার পরে একটা টিমের পারফরমেন্সের লেভেল যে সবসময় হাই থাকবে তা কিন্তু নয়। আবার একটা কথাও ঠিক যে একটা টিম যখন রেগুলার বেসিসে পারফর্ম করে তার কিন্তু একটা সময় এসে প্রবলেম আসবে। প্লেয়ারদের হালকা ফ্যাটিগ আসতে পারে, প্লেয়ারদের কোথাও একটু স্লো লাগতে পারে, এবং একটা কোথাও মোমেন্টাম যেও সবসময় কেউ ধরে রাখতে পারবে এরকমও না। তো সব দিক থেকে মোহনবাগান এই ম্যাচটা জিততে চেয়েছিল যেভাবেই হোক না কেন। হোসে মলিনা এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট চেয়েছিলেন, নট 1 পয়েন্ট। অনেকে হয়তো একটা সময় অবধি ভাবতে চাইছিল যে এই ম্যাচ থেকে যদি 1 পয়েন্টও এসে যায় দ্যাটস এনাফ। আমার মনে হয়নি একবারের জন্য যে মলিনা যেভাবে সাইড লাইন থেকে কন্টিনিউয়াসলি চিৎকার করেছেন, কতজন শুনতে পেয়েছেন কমেন্ট্রির সাথে আমি সিরিয়াসলি জানি না, বাট তিনি কন্টিনিউয়াসলি চিৎকার করেছেন। তিনি এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট চেয়েছেন কন্টিনিউয়াসলি। তার মধ্যে সেই জিলটা দেখা যাচ্ছিল যে যেভাবেই হোক না কেন এই ম্যাচটা থেকে জিততে হবে, 3 পয়েন্ট আনতে হবে। তবে হ্যাঁ, কিছু তো ফ্লজ রয়েছে, যেমন ডিফেন্সে ওরিয়েন্টেশনের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে ফ্লজ রয়েছে। মাঝমাঠ আমি সিরিয়াসলি জানি না যে গ্রেগ স্টুয়ার্ট না ফেরা অবধি কতদিনে এই মাঝমাঠটা একটু স্টেবল লাগবে, এই মাঝমাঠটাকে অনেক বেশি করে মোবিলাইজড লাগবে, অনেক বেশি করে থাপা বা আপুইয়া তাদেরকে আরও বেটার শেপে লাগবে যতদিন না গ্রেগ স্টুয়ার্ট ফিরছে। আমি জানি না সেটা কবে হবে। এবং তার থেকেও বড় কনসার্নিং পার্ট হচ্ছে যে অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড, অ্যাজ আ স্ট্রাইকার জেমি ম্যাকলারেন আর কত সুযোগ পাবে। আমার মনে হয় যে ম্যাকলারেন হার্ডলি আর হয়তো 1 থেকে 2টো ম্যাচ স্টার্টিং 11-এ আসবে। তারপর আমার মনে হয় যে মলিনা কিছুটা চিন্তাভাবনা বদল করবেন, এবং আমার মনে হয় যে জেসন কামিংসের এবার সময় এসেছে তাকে রেগুলার বেসিসে স্টার্টিং 11-এ নিয়ে আসা, তাকে ফার্স্ট 11-এ খেলানোর। তো দেখা যাক কী হয়। এই জায়গাটা একটা বড় কনসার্নিং পার্ট, কারণ উইঙ্গাররা বল সাপ্লাই দেবে, মাঝখান থেকে বল ভালো সাপ্লাই আসবে, বাট তুমি এত বড় একজন স্ট্রাইকার, এতটা তোমার ওপর ইনভেস্ট করা হয়েছে, এতটা মানে কোথাও একটা আশা রয়েছে যে এই প্লেয়ারটা সেই লেভেলে ডেলিভারি করবে, বাট সেটা যখন হচ্ছে না তখন কিন্তু একটা প্রবলেম তো নিশ্চিতভাবেই কোচের ক্ষেত্রেও থেকে যায় যে পরবর্তী ম্যাচে আমার প্ল্যানিং কী থাকবে। তো ঠিক আছে, চলো বছরের শুরুটা হায়দ্রাবাদের বিপক্ষে হবে, যে হায়দ্রাবাদ অলরেডি স্যাটার্ড এই সিজনে ভালো স্টার্ট করেও কিন্তু এখন পুরোপুরি ডিরেলড হয়ে গেছে, মানে প্রচুর গোল কনসিড করছে, সেইভাবে কিছু আলটিমেট করে উঠতে পারছে না কোনো টিমের এগেনস্টে। তো বছরের শুরুটাও মোহনবাগানে আশা করা যায় যে ভালো হবে, কারণ যারা মোটামুটি চোটের কবলে রয়েছে তারা সবাই ফিরে আসছে, প্রবলেম কিছু নেই। কিন্তু তার থেকেও যেটা মেন জায়গা রয়েছে সেটা হচ্ছে ডার্বিতে কী হবে, কারণ অনেক ফ্যান্স রয়েছেন যারা কিন্তু একদিকে যেমন সিজন শেষে ট্রফি একটা ম্যাটার করে, সিল্ড ম্যাটার করে, ডোমেস্টিক টাইটেল ম্যাটার করে, এএফসি কম্পিটিশনসে যাওয়া ম্যাটার করে যাদের কাছে, ঠিক একইভাবে কিন্তু ডার্বিটা একটা প্রেস্টিজ ফাইট, কোথাও এত বছর ধরে চলে আসছে, 100 বছরের উপর ধরে চলে আসছে। তো সেই ডার্বির দিকেও কিন্তু সবাই তাকিয়ে থাকবে যে ডার্বিতে ঠিক কতটা নির্ভুল পারফরমেন্স মোহনবাগান তুলে ধরতে পারে, এবং প্রতি সিজনের মতো এইবারেও লিগে ডার্বি ডাবল মোহনবাগান করতে পারে কি না, যেটা আইএসএলে মোটামুটি সেই 2020-21 থেকে হয়ে আসছে, সেই দিকে সবাই তাকিয়ে রয়েছে। দেখা যাক কী হয়, আমরা ওয়েট করে থাকবো মোহনবাগানের নতুন বছরে 2025-এ ভালো পারফরমেন্স দিকে, ডমিনেটিং পারফরমেন্সের দিকে। অ্যান্ড অবশ্যই যেইভাবে যাচ্ছে টপ পজিশনটাকে নিজেরা শক্ত করে ধরে রেখেছে, সেটাকে ধরে এগিয়ে যাওয়াটাই আপাতত মোহনবাগানের পাথেয় হবে। 13 ম্যাচে 29 পয়েন্ট, সো দ্যাটস হিউজ। 11 ম্যাচ পড়ে রয়েছে, এখনও বলছি, আগেও বলেছি যে মোর দ্যান 50 পয়েন্টসে কিন্তু টপ পজিশন ফিনিশ হবে, এবং সেখানে মোহনবাগান আপাতত ফ্রন্ট রানার, এই নিয়ে কোথাও কোনো রকম সন্দেহ থাকার জায়গা আপাতত কারোর মধ্যেই নেই। দেখা যাক ফাইনালি কী হয় সিজন শেষে। এই ভিডিওটা এবার এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। অবশ্যই তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে, মোহনবাগানের বছরের শেষ ম্যাচ, আজকের এই জয়, পিছিয়ে থেকে 3-1 ম্যাচটা সিল করা, প্লেয়ারদের আপ ডাউন পারফরমেন্স, সব কিছু নিয়ে যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।